আমাদের গুনাহকে মাফ করে দেন। বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাতে পরকালের মুক্তির ফরিয়াদ, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া, পথে পথে ঘরে ফেরা মানুষের ঢল। কাল শুরু প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বর্ষার আগেই ঢাকার 6 খাল খননের আশ্বাস, পুনরুদ্ধারে বাধা এলে মোকাবিলার হুঁশিয়ারি 3 উপদেষ্টার। সমন্বয়ের অভাব কাটিয়ে একসঙ্গে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। কম দামে গরু খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ভোক্তার ক্ষোভ, নিম্নবিত্তের পুষ্টি চাহিদা বিবেচনায় কর্মসূচি চালু রাখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগতীর। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে ঢল নামে মুসল্লির। দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ। কেউ মনে মনে, আবার কেউ নিজের চাওয়া উচ্চারণ করে কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে জানিয়েছেন আরজি। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। পাপ থেকে মুক্তি, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক আর সামাজিক জীবনে শান্তি কামনা করেন ধর্মপ্রাণরা। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেশ করে, এই জন্য আমরা আসিছি। আমাদের এই মানামন যাতে ঠিক করতে পারি, এমনকি আল্লাহ পাক থেকে মাপ চাইতে পারি, এ নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দরবারে আমরা দোয়া চাই আর কি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইস্তেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন। পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়, বিশেষ করে মুসলমানরা যারা দিশেহারা অবস্থায় আছে তারাও যেন শান্তি পায়, পুরা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। আল্লাহ সকলকে ভালো বসিরত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। আল্লাহ সকলের জীবনযাপন আল্লাহ ভালো করে দেখ। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গত কয়েকদিনে এখানে যে মেহনত করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত শেষে পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের, সে খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ এবং আবদুল্লাপুরে আছেন মনির হোসাইন। শুরুতেই সরাসরি যাচ্ছি রাইদুলের কাছে।
আখেরি মোনাজাতে প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু ইজতেমা ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা এবং সড়ক পথে বেরিয়েছেন বাসে এবং রেলপথের এই যে ট্রেন ইতিমধ্যে কিন্তু এসে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে টঙ্গীর অভিমুখ হয়ে কমলাপুরের দিকে যাওয়ার জন্য। একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে থেমেছে এয়ারপোর্ট স্টেশনটিতে এবং যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ওঠার চেষ্টা করছেন তাদের গন্তব্যে ফেরার জন্য। আমরা যদি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশ রেলের পক্ষ থেকে কিন্তু আখেরি মোনাজাতের জন্য বেশ কিছু ট্রেন কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এবং সেই ট্রেনগুলো বিগত ট্রেনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। যেহেতু এটি আন্তনগরটি ট্রেন, যে কারণে এই ট্রেনটি কিন্তু টঙ্গী স্টেশনে থামার কোনো অনুমতি ছিল না, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে সেই দিক থেকে অনেকটাই ফাঁকা এসেছে। কিন্তু এই মুহূর্তে যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু উঠে পড়ে এয়ারপোর্ট স্টেশন থেকে যে যার মতো করে চেষ্টা করছেন ওঠার। যারা বিশেষ করে নারায়ণগঞ্জে যাবেন বা পুরান ঢাকার দিকে যাবেন বা অন্যদিকে যাওয়ার চেষ্টা করুন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে এই এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা অনেককে আবার পেয়েছি যে যারা আসলে দূরপাল্লা যাত্রী আছে, যারা উত্তরবঙ্গের দিকে যাবেন, বিশেষ করে রাজশাহী, রংপুর বা অন্যান্য জেলার দিকে, তারা আবার কি এই এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুরে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে তারা তাদের গন্তব্যে ফিরবেন বলে আমরা যেমনটি আসলে অনেকের সাথে কথা বলে শুনছিলাম। তবে একটা বিষয় সবার মুখে একটি কথাই বারবার ফুটে উঠছে যে আলহামদুলিল্লাহ সবাই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারায় সবাই আসলে খুশি। এবং এই যে সড়ক পথটিতে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে কতটা মানুষের ঢল পড়েছিল এবং এই রেলপথেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা গত লাইভে দেখিয়েছি যে কতটা মানুষের ঢল রয়েছে। যেমন ছাদের উপরে ছিল ঠিক তেমনি কিন্তু এই ভেতরে যেমন ছিল ঠিক ইঞ্জিনের সামনেও কিন্তু অবস্থান করে বসে চড়ে তারা তাদের গন্তব্যে ফিরেছেন। তবে কোনো পড়ে যাওয়ার ভয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তাদের মাথায় কাজ করে। তাদের একটাই চাওয়া যে আমরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য গিয়েছিলাম, তারা আখেরি মোনাজাতে এত বড় একটি জামাত সেখানে অংশগ্রহণ করতে পেরেছেন, এটি তারা আসলে অনেক খুশি, যে কারণে আসলে তারা অনেক আনন্দ নিয়ে কিন্তু আসলে বাড়ি ফিরছেন বলে আমরা যারা মুসল্লিরা আছে তাদের সাথে আসলে কথা বলছিলাম। এখন কিন্তু একে একে আমরা যেমনটি বলছিলাম ইজতেমার ময়দানের মাঠ কিন্তু ফাঁকা হতে শুরু করেছে, বাসেও যাত্রীরা আসলে ফিরছেন এবং এই যে রেলপথ, এই রেলপথটা আসলে স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা, যে কারণে আসলে অনেকে রেলপথটাকে আসলে বেছে নিচ্ছেন। যে কারণে আমরা দেখতে পেয়েছি এই যে এয়ারপোর্ট স্টেশনে আমরা এখন যে প্রান্তে আছি, যে এক কথায় টঙ্গী থেকে কমলাপুরমুখী সে প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে যে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু আসলে এই কমলাপুরের দিকে যাচ্ছেন, বিপরীত পাশে রয়েছে আসলে অন্যান্য মুসল্লিরা, তারা যাবেন তাদের গন্তব্যে। কেউ চট্টগ্রাম, কেউ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসলে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছেন। যদি এক কথায় বলতে চাই সড়ক পথে চিত্র এবং রেলপথের চিত্র দুদিকে কিন্তু একেবারে মানুষে বা মুসল্লিতে পরিপূর্ণ রয়েছে। তো এক কথায় এই ছিল আমার কাছে এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। আমরা একটু সড়ক পথের খবর জানবো, সেখানকার কী অবস্থা সেটা জানার জন্য সেখানে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন। আমরা মনিরের কাছে চলে যাচ্ছি। মনির, এখন দেখতে পাচ্ছেন আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড, তার অবস্থা এখানে যারা আসলে 58তম বিশ্ব ইজতেমায় যোগদান করেছিলেন, আজ 9টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে এখন যে মুখে চোখে আত্মতৃপ্তির হাসি আর মনে ইমানি বল নিয়ে যে মুসল্লিরা ছুটছেন তাদের আপন পানে আপন নিড়ে, যেই বয়ান শুনেছেন সেই বয়ান তাদের যেই পাড়া মহল্লায় পৌঁছে দিতে, ইসলামের দাওয়াত যেই সুমহান বাণী সেই সুমহান বাণী পৌঁছে দিতে তারা ছুটছেন পাড়ায় পাড়ায় এবং মহল্লায় মহল্লায়, এবং এই মুহূর্তে তারা তাদের যেই নিজ গন্তব্যে সেই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। সেক্ষেত্রে এখানে যেহেতু সকালে আখেরি মোনাজাতের জন্য গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল, এয়ারপোর্ট টু যে গাজীপুর এই সড়ক, এয়ারপোর্ট টঙ্গী এই সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছিল এবং একটা পর্যায়ে যখন মোনাজাত চলাকালীন বন্ধ রাখা হয়েছিল, সেই সড়কে যখন এই গণপরিবহন আবারও ছাড়া হয় তারপরেই আসলে আমরা দেখতে পারি যে সেই মুসল্লিদের ভিড়, তারা আসলে তাদের যেই মালপত্র আছে জিনিসপত্র নিয়ে 3 দিন এখানে অবস্থান করেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এই ইজতেমায়। সেই ইজতেমা শেষ করে এখন আসলে তারা ছুটে যাচ্ছেন। আমরা দেখেছি সেই দীর্ঘক্ষণ অনেকেই বসেছিলেন, যেহেতু বাস যেই পরিমাণ আসলে মানুষ
সেই পরিমাণ গণপরিবহন নেই বললেই চলে। গণপরিবহনের সংখ্যা সীমিত এবং জায়গা পাচ্ছিলেন না। আসলে আমরা দেখেছি অনেকে ঝুলে কষ্ট করে দাঁড়িয়ে তারা যাচ্ছেন, এবং এই যে এত কষ্ট করছেন, আমরা আসলে যেই মুসল্লিরা আছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা আসলে বলছেন না, এই কষ্ট আসলে তাদের কাছে কষ্টই মনে হচ্ছে না, তারা এটি আনন্দের সাথে নিচ্ছেন, যেহেতু তারা ইসলামের দাওয়াতের জন্য এসেছেন, ইসলাম প্রচারের জন্য এসেছেন এবং নিজের আমল আখলাক ঠিক করার জন্য এসেছেন। সে জন্য আসলে তারা এই কষ্টকে আসলে কষ্ট হিসেবে নিচ্ছেন না, এটিকে তারা আসলে আখিরাতের পুঁজি হিসেবে তারা উল্লেখ করছেন যে এই কষ্ট হয়তোবা তাদেরকে যে পরকালে মুক্তি দিবে। এবং যে আখেরি মোনাজাত হয়েছে সেখানে আসলে আমরা যারা অংশ নিয়েছেন তাদেরকে দেখেছি অশ্রু ঝরাতে, তারা মহান রবের দরবারে তাদের নিজেদের জন্য দোয়া করেছেন, নিজেরা গুনাহের ক্ষমা চেয়েছেন এবং পরকালে যাতে মুক্তি পাওয়া যায় সেই দোয়া করেছেন। এবং এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবদুল্লাহপুর থেকে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেই সড়কে যেমন যানবাহনের চাপ রয়েছে, আবদুল্লাহপুর থেকে টঙ্গীমুখী যে যানবাহন সেই যানবাহনগুলোতেও। অর্থাৎ এই যে 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবং সেই সঙ্গে মানুষজন ছুটতে শুরু করেছে তাদের নিজের পথে, নিজের পানে, নিজের ভূমিতে, এবং যেই মহল্লা পাড়া মহল্লায় তারা দাওয়াতি কাজ করবে, সেই দাওয়াতি কাজ করার লক্ষ্যে যারা যেই আমলগুলো করেছেন সেই আমলগুলো আসলে ছড়িয়ে দিতে। তো সড়ক পথের যাদের ঘরের ফেরার যাত্রা এই মুসল্লিদের, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে নিজস্ব গন্তব্যে ফেরা মানুষের খবর জানতে এতক্ষণ ছিলাম আবদুল্লাহপুর ও বিমানবন্দর রেল স্টেশনে। জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 6টি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানী মিরপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এসব উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের একার পক্ষে সব সমস্যা দ্রুত শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা শহর প্রায় বসবাসের অনুপযুক্ত একটি শহরে পরিণত হয়েছে। আমরা প্রতিদিনই দেখছি যে বায়ু দূষণ ইন্ডেক্সে ঢাকা শহর প্রতিদিনই রেকর্ডের পর রেকর্ড গড়ে গড়ে প্রথম স্থান পুরো পৃথিবীতে অর্জন করছে। এই সমস্যাটা একটা দীর্ঘদিনের সৃষ্ট সমস্যা, যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। তবে আমরা কিছু উদ্যোগ নিতে পারি, যার ফলে আমরা একটা রূপরেখা হয়তো দেখাতে পারি যে কিভাবে এর সমাধান সম্ভব। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন। আমাদের যে প্রকল্পগুলো হয় এগুলো না সমস্যার মূলটাকে আক্রান্ত না করে সমস্যার চারপাশ দিয়ে ঘুরতে থাকে, যার জন্য আমরা দেখি যে অনেক টাকার প্রকল্প আসে, টাকাও ব্যয় হয় কিন্তু কাজটা হয় না। আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো। কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষকরা। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বরে শতাধিক একত্রিত হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা করে ভাড়া দিতে হতো, সম্প্রতি তা দ্বিগুণ বাড়িয়ে 8 টাকা করে কোল্ড স্টোরেজের মালিকরা। এতে তারা লোকসানের মুখে পড়েছেন। তাই কোল্ড স্টোরেজের ভাড়া কমানো না হলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি মহাসড়ক অবরোধ করারও হুমকি দেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর মোহনপুরে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে কৃষক সমাবেশ করছে আপামর কৃষক। এই মুহূর্তে একই দাবিতে তারা
রাজশাহী নওগাঁ মহাসড়কের উপরে উঠে রাস্তার উপরে আলু ঢেলে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছেন। এর আগে বেলা 11টায় উপজেলা পরিষদের সামনে থেকে তারা এই কৃষক সমাবেশ শুরু করেন। কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে আগে আলুর যে কোল্ড স্টোরেজ ছিল সেই কোল্ড স্টোরেজে আলু রাখার প্রতি কেজি আলু তারা রাখতেন 4 টাকা করে, কিন্তু সম্প্রতি সেই ভাড়া কিন্তু আলু কোল্ড স্টোরেজের যে মালিক পক্ষ রয়েছে তারা সেই ভাড়া বৃদ্ধি করেছে এবং তারপর থেকে এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদ থেকে কিন্তু কৃষকরা সরব হয়ে ওঠেন এবং তারা আজকে তারা প্রতিবাদ কর্মসূচি তারা ঘোষণা করেন এবং কৃষকরা বারবারই বলছেন যদি মালিক পক্ষ এই ভাড়া না কমায় তাহলে কিন্তু তারা তাদের এই মহাসড়ক যে অবরোধ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসে এবং তারা এই কৃষকদের সঙ্গে যোগ দিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু কৃষকদের সঙ্গে যোগ দিয়েছেন এবং এই সমাবেশে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপজেলা জামাতের প্রশাসন কিন্তু এসে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। কৃষকরা বলছেন যে কৃষকরা যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই দেশের শতকরা 80% মানুষ কিন্তু কৃষি পেশায় তারা যুক্তি আছেন, কিন্তু শোষক শ্রেণী বরাবরই তাদেরকে জিম্মি করছে এবং জিম্মি করে তারা কিন্তু তাদের সেই ভাড়া বৃদ্ধি করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলার সামনে দিয়ে। এটি মূলত রাজশাহী নওগাঁর একটি মহাসড়ক। সেই মহাসড়কের উপরে কৃষকরা তারা রাস্তা অবরোধ করে তারা তাদের এই কর্মসূচি পালন করছে এবং পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন আলু রাস্তায় ঢেলে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালু রেখেছে। ছিল আমার কাছে রাজশাহীতে কৃষকদের যে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম রাজশাহীর মোহনপুরে কৃষক কর্মসূচিতে। 34 কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই রেলপথ সংস্কারে ব্যয় হবে 217 কোটি 34 লাখ টাকা। এই পথটি সচল হলে পণ্য পরিবহনের পাশাপাশি শিল্প সমৃদ্ধ ছাতকবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিগেন সিং এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2022 সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের 12 কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অথচ এই পথে ছাতকে উৎপাদিত 3টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, এখন স্টেশনটা অকেজও হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে উঠে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি ফলমূল যেগুলো সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট 217 কোটি 34 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2026 সালের 30 জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের 2 তারিখ থেকে উচ্ছেদ আছে। 1954 সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি কানাডা, মেক্সিকো। নিজেদের পণ্যেও শুল্ক বাড়ানোর ঘোষণা, অর্থনৈতিক মন্দার শঙ্কা। এবার বাণিজ্য সংবাদ। সক্ষমতা অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে, এখন যদি না হয় এই মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংসে। গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি, সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অভিবাসন আর মাদক পাচারের জের গড়ালো গল্প আরোপের শুল্ক আরোপের ওপর প্রতিবেশী দুই দেশ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% করে শুল্ক আরোপ এরই মধ্যে নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকের প্রতিক্রিয়া দেখিয়েছেন জাস্টিন ট্রুডো। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিয়ার, ওয়াইন ও ফলের জুসের ওপর শুল্ক আরোপ করবে কানাডা। সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কানাডা ও মেক্সিকোর অভিবাসন প্রত্যাশীরা। পাচার হয় মাদকও। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন বিরোধী অভিযান শুরুর পাশাপাশি এবার শুল্ক আরোপে খড়গহস্ত হলেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী দেশ দুটি থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক কার্যকর হতে যাচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি। বাদ যাচ্ছে না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী চীনও। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটির রফতানিকারকদের যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হবে 10% শুল্ক গুণে। মেক্সিকো এবং কানাডার উপর 25% শুল্ক আরোপ করা হচ্ছে, কারণ তারা অনেক অভিবাসীদের আশ্রয় দেয়। পাশাপাশি কানাডার সরকার এই সুযোগের অনেক বেশি অপব্যবহার করে। প্রচুর মানুষ ফেন্টানিল মাদক নিয়ে আসে। এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক ও অবৈধ অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সাধারণ পণ্যের বাইরে জ্বালানির ক্ষেত্রে মেক্সিকোর ওপর 25% হলেও কানাডার ক্ষেত্রে আদায় করা হবে 10%। $800 নিচে পণ্য আমদানির ওপর আগের বিশেষ ছাড়ও বাতিল করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের কয়েক ঘন্টা পরই পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেন, সাধারণ পণ্যে শুল্কের বোঝা চাপানো অবৈধ ফেন্টানিলের কারবার বন্ধের ভালো কৌশল নয়। পাল্টা
পাল্টাপাল্টি শুল্ক আরোপের পদক্ষেপে সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্তের দুই পারের কর্মজীবী মানুষের ওপর। কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে। মঙ্গলবার থেকে $300 কোটি সমমূল্য পণ্যের ওপর এ সিদ্ধান্ত কার্যকর হবে। $12,500 কোটি মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে 21 দিন পর, যাতে বিকল্প খোঁজার জন্য কানাডার ব্যবসায়ীরা সময় পায়। পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। এদিকে বাণিজ্যিক বাধা কাটছে ভারতে পণ্য রফতানিতে। এরই মধ্যে বিলাসবহুল মোটর বাইক হার্লি ডেভিডসন ভারতে রফতানির ক্ষেত্রে শুল্ক কমানো হয়েছে 10%। বেশ কয়েক বছর ধরেই নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্যিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এই ব্র্যান্ডটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। সময় সংবাদ। বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াই কোচ পিটার বাটলারের অধীনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতির স্বার্থে বাংলাদেশ নারী দল আজ ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 15 ফুটবলার নিয়ে অনুশীলন সেশন করেন পিটার বাটলার। এর আগের দিন অনুশীলনে ছিলেন 12 ফুটবলার। এদিন ফুটবলারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করেন ব্রিটিশ কোচ সাবিরা মাসুরা সহ বিদ্রোহ করা 18 জন না থাকলেও দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন আফিদা, ইয়ারজান, স্বপ্নারা। প্র্যাকটিস শেষে দীর্ঘ সময় ফুটবলারদের সঙ্গে কথা বলেন হেড কোচ। আগামী 23 ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। 26 ফেব্রুয়ারি খেলবে ফিফা প্রীতি ম্যাচ। চলমান অস্থিরতা না কাটলে পূর্ণাঙ্গ স্কোয়াড সাজানো নিয়ে সমস্যায় পড়তে পারেন বাটলার। যদিও সমস্যা সমাধানে কাজ করছে ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাতে পরকালের মুক্তির ফরিয়াদ, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া। পথে পথে ঘরে ফেরা মানুষের ঢল। কাল শুরু প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এবং বর্ষার আগেই ঢাকার 6 খাল খননের আশ্বাস। পুনরুদ্ধারে বাধা এলে মোকাবিলার হুঁশিয়ারি 3 উপদেষ্টার। সমন্বয়ের অভাব কাটিয়ে একসঙ্গে কাজ করছে আন্তঃমন্ত্রণালয়। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।